ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছু চালিকায় রাজনীতি। রাজনীতির এপিট ওপিট নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজনে। সাথে আছি নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিজ লিমিটেডের সৌজন্যে। দর্শক, কথা বলতে চাই আগামী নির্বাচন নিয়ে এবং বেশ কিছু দল প্রশ্ন তুলেছে আগামী নির্বাচন নিয়ে সংশয় রয়েছে। কেমন হবে, সত্যি কি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে 2026-এর ফেব্রুয়ারিতে? এ বিষয় নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। অত্যন্ত চমৎকার দুজন অতিথি আমাদের স্টুডিওতে যুক্ত আছেন। প্রথমেই বাম দিক থেকে আমি পরিচয় করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নায়েবে আমির, ঢাকা মহানগর দক্ষিণ, জামাতে ইসলামী বাংলাদেশ। আমার ডান দিকে রয়েছে শফিকুল ইসলাম সালাম, সহসভাপতি, মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও উপদেষ্টা, সিরাজগঞ্জ জেলা বিএনপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। হেলাল ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। এই বর্তমান সরকার বলছে যে আগামী ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং গতকালকে তিন বাহিনীর প্রধানের সাথে তিনি বৈঠক করেছেন আগামী নির্বাচনকে ঘিরে। কিন্তু কিছু কিছু দল প্রশ্ন তুলেছে এবং কিছু গোষ্ঠী প্রশ্ন তুলেছে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে। আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে? আপনার বিশ্লেষণ কেমন? জি, ধন্যবাদ আজকের উপস্থাপক এবং আমার সহ আলোচক। আজকে আমাদের সাথে সংযুক্ত সকল দর্শক শ্রোতাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, ইন্টারিম গভর্নমেন্টের কিছু কিছু ভূমিকার কারণে মানুষের মধ্যে এই ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি হয়। আমাদের যে বিপ্লবটা হয়েছিল সেই সময় ছাত্রদের কথা ছিল, জনগণের কথা ছিল যে আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, আমরা পুরাতন বন্দোবস্ততে আমরা থাকতে চাই না। সে মোতাবেক আমাদের চিফ অ্যাডভাইজার ওনার বক্তব্য ছিল যে আমি সংস্কার করব, সংস্কার করব, সংস্কার করব। সংস্কারের ব্যাপারে উনি এরকম জোর দিয়েছিলেন। এর আগে উনি বলছিলেন যে তার আগে আমি বিচার করব, এরপরে উনি নির্বাচন দিবেন। এই তিনটা ওনার টার্গেট। তো সে ব্যাপারে আমরা শুরু থেকেই একটা দলকে দেখতাম যে শুধু নির্বাচনের ব্যাপারে ওনাদের বক্তব্য, বিচারের ব্যাপারেও তেমন কিছু বলে না, সংস্কারের ব্যাপারে কিছু বলে না, শুধুমাত্র নির্বাচন। সবচাইতে আশ্চর্যজনক বিষয় সেটা হলো আপনার 5 তারিখে গণ অভ্যুত্থান হলো, ওনারা 7 তারিখে একটা মহাসমাবেশ করলেন পার্টি অফিসের সামনে। ওই দিন ওরা বললেন যে 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। তার কাছে চাইলেন, কে দিবে ইলেকশন? তখন ওই ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, গঠিত হয়নি তখন। তাহলে কে ইলেকশনটা দিবে? ওই দিনও ওনারা বলছেন যে ইলেকশন দিতে হবে। আশ্চর্য ব্যাপার। সকল শহীদ পরিবার স্তম্ভিত হয়ে গেছে। আহত পঙ্গুরা তারা বলছে যে আরে আমাদের চিকিৎসার খবর নাই, আমরা বাঁচবো কি মরবো সে খবর নাই, এরা ইলেকশন চায়। কার কাছে চায় ইলেকশন? সে প্রেক্ষাপট গেল। এরপরে সবাই বলে, শহীদ পরিবারও বলছে যে ভাই আপনারা একটু বিচারের কথা বলেন, একটু সংস্কারের কথা বলেন, নির্বাচনও করেন, অসুবিধা নেই। এবং বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই আমরা বলে আসছি যে আমরা ইলেকশনের পক্ষে, এবং এখন আমাদের 1 নম্বর দাবি ফেব্রুয়ারিতে ইলেকশন দিতে হবে। তবে সংস্কার এবং বিচারের বিষয়ে এটাও অগ্রগতি যেন সমান তালে আগায় যায়, মানে আর একটা যেন ফ্যাসিবাদ তৈরি না হতে পারে, আর একটা যেন ফ্যাসিবাদ তৈরি না হয়। দেখেন, জুলাই সনদকে এখনও অনেকে মানে না, এখনও। হ্যাঁ, বিশেষ বিশেষ কিছু দলের লোকজন এই সনদ দিয়ে কী হবে, দেশ থাকলে, দল থাকলে, সংসদ থাকলে সব ঠিক থাকবে, এই জাতীয় কথা ওনাদের। গতকাল বিএনপির নেতা বলেছেন, মেজর হাফিজউদ্দিন বলেছেন হ্যাঁ জুলাই সনদ দিয়ে কি হবে, সংসদ চাই, এরকম একটা কথা তিনি বলেছেন। জি, তো দেখেন, আমি কারোর নাম মেনশন করব না, আমরা চাই যে এই 15 বছরে ওনাদের দলের অনেক নেতা আছে যারা কিন্তু দেশ ছাড়া ছিল, বাড়ি ছাড়া ছিল, ঘর ছাড়া ছিল, ব্যবসা ছাড়া ছিল, কেমন? আবার ওনাদের দলের অনেক নেতাই ছিল সব কিছুই ঠিকঠাক মতো চলছে, ব্যাংকও চলছে, হ্যাঁ, ব্যবসাও চলছে, সবই চলছে, আন্দোলনে ডাক দিলে খবর নাই, কেমন? তো যাই হোক, এখন এই প্রেক্ষাপটে আমরা চাই নতুন বাংলাদেশ,
নতুন গতিতে এগিয়ে যাবে, এবং আপনি সংস্কার হতেই হবে। এবং আপনি মনে করছেন সংস্কারের পরে একটি ভালো নির্বাচনের আশা করছেন আগামী ফেব্রুয়ারি? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আরেকবার ফিরবো। আমি একটু সালাম ভাইয়া আপনার কাছে ফিরতে চাই। কিছু কিছু দল গোষ্ঠী তো বলছে যে নির্বাচন নিয়ে একটু কিছু কারসাজি চলছে বা নির্বাচন পেছনের ব্যাপারেও কথা বলছে। আপনাদের বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে কেউ কেউ দল বলছে, কোনো গোষ্ঠী বলছে যে আগামী নির্বাচন পেছনের ষড়যন্ত্র চলছে। আপনি কি মনে করেন নির্বাচন কি হচ্ছে নাকি পেছনের ষড়যন্ত্র চলছে? আমাদের শ্রদ্ধাভাজন ভাই বলে গেলেন যে মানে আমরা বাংলাদেশ যখন গণ অভ্যুত্থান মানে সংগঠিত হইল তার পরবর্তী দিন থেকে আমরা নির্বাচন চাই। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 17 বছর রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রামে বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেখানে আমি সহ আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে, অনেকবার নির্যাতিত হয়েছে এবং 1000-এরও অধিক আমাদের যে সহযোদ্ধা ভাই তারা কিন্তু গুম হয়েছে। বিএনপির একজন এমপি তিনি কিন্তু দেখেন যে আপনার এখনো গুম হয়েছে, তাকে কিন্তু এখনো পাওয়া যায়নি, আমাদের ইলিয়াস আলী ভাই। তাহলে বাংলাদেশের মানুষের, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেটা ম্যান্ডেট ছিল, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যেটা মানে সাধারণ মানুষের চাওয়া এবং পাওয়া, মানুষের যে ইচ্ছা গণতান্ত্রিকভাবে বাংলাদেশের যে ভোট হবে, সেইটার জন্যই তো আমরা দীর্ঘ 17 বছর যুদ্ধ করলাম। তাহলে গণ অভ্যুত্থান যেদিন অনুষ্ঠিত হলো, এই সব কিছুর উদ্দেশ্যটা কী ছিল? বিগত সরকার 14 সনে যে নির্বাচনটা করেছে, 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 2018 সনে বাংলাদেশের মানুষের কথা মতো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে ছিলেন। তদুপরি তিনি আদেশ দিলেন যে ঠিক আছে, দেশের মানুষও একটা অংশ চায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের স্বৈরাচারীর আন্ডারে আমরা একবার নির্বাচনে যাই, দেখি তারা তখন কি করে। আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করলাম। সেই নির্বাচনে আমরা যাওয়ার পরে দেখেন যে আপনি দিনের ভোট রাত্রে হইলো, শুধু কিন্তু তাই না, হাবিবুর রহমান হাবিব ভাই এবং আমাদের গয়েশ্বর দাদা থেকে শুরু করে বড় বড় লিডারের উপর কীভাবে মারাত্মকভাবে তারা হামলা করলো অস্ত্র সহ। এবং আমাকে প্রয়াত এমপি স্বপন হাসিবুর রহমান স্বপন সাহেব ফোন করলেন যে তুমি তো নমিনেশন পাওনি। আমি নমিনেশন চেয়েছিলাম 2018 সনে। নমিনেশন না পাওয়ার প্রেক্ষিতেও আমি আমার যে দানি শীর্ষ প্রার্থী ডক্টর এম এ মুহিত, তার পক্ষে কাজ করলাম। তখন সে আমাকে ফোন করলো, তুমি এলাকা ছেড়ে তাড়াতাড়ি পালাও। আমি বললাম আপনি আমাকে ভালোভাবে চেনেন, আমি সাজাদপুর সরকারি কলেজের ছাত্রদল করে আমি এখন এই অবস্থায় আসছি, আমি এলাকা ছাড়বো না। তখন সে আমার বাড়িতে হামলা করলো। হামলা করার পর আমি কোনো মতো আমার জীবনটা বাঁচাইলাম, কীভাবে? নদীতে ঝাঁপ দিয়ে। তারপরেও পরবর্তী যে নির্বাচনটা হলো, এটা হলো 2024 সনে। আমি এবং ডামি নামের যে একটা মানে নির্বাচন নামক যে একটা তামাশা করলো, সেই তামাশা থেকে আমরা পরিত্রাণের জন্য এই তামাশা থেকে পরিত্রাণের জন্য কিন্তু আমরা 28 অক্টোবরে যে আমরা একটা মহাসমাবেশ ডাকা হয়েছিল, সেই সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে 28 অক্টোবরে সেই শান্তিপূর্ণ যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু তারা মানে এই আওয়ামী পেটুয়া বাহিনী আমাদের উপর হামলা করলো। ওই শান্তিপূর্ণ সমাবেশ যদি ওই দিন আমরা করতে পারি বা আমাদের দেশের লোক করতে পারেননি কেন? আপনার সমাবেশ সফল করতে পারেননি? আমরা যেখানে পারিনি বলতে এটা হয়তো আপনি ধরে বলতেছেন আমাদের ব্যর্থতা। এখন নিরস্ত্র লোকের উপর যদি আপনি ফায়ার করেন, গুলি করেন, কয়জন আছে যে জীবন দিবে? যেমন আমরা কিছু লোক ছিলাম, আবার কাঁদুনি গ্যাস মানে ছাড়ছে, সেই গ্যাসে কিন্তু অনেকে আসলে থাকতে পারিনি, আহত হয়েছে। আমরা রয়েছি কিভাবে? আমরা জীবন মরণ যুদ্ধের জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আমরা যুদ্ধ করেছি। নির্বাচনকে ভয় পায় কারা? ভাই তো বললেন যে আমরা বাংলাদেশ গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে আমরা নির্বাচন চাই। নির্বাচনে একজন লোক যখন ভয় পায়, তখন সে নিশ্চয়ই কোনো না কোনো সুবিধা সরকারের কাছ থেকে অথবা ক্ষমতা থেকে সে আহরণ করছে। জামাত ইসলামী বাংলাদেশ হয়তোবা ওনাদের কথার মাধ্যমে বোঝা যাচ্ছে বিগত 2007 এবং 2008 সনে যে মঈন ফখরুদ্দিনের যে আমলের যে বোর্ডটা হয়েছে, ওইটা নিয়েও কিন্তু অনেক কথা রয়েছে, অনেক আলোচনা রয়েছে এবং এটা নির্বাচনটা সঠিক হয়নি। এটা কিন্তু যদি সঠিক হতো, মঈনুদ্দিন ফখরুদ্দিন বাংলাদেশে থাকতো না। আপনি জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলতে জামাত ইসলামকে উদ্দেশ্য করে এই জন্য বলি যে ওনারা কিন্তু চাকসু নির্বাচনের পরে তারা যে একটা ভূমিধস বিজয়ের কথা বললেন, আর ওনারা বললেন আমরা বাংলাদেশের এবার ক্ষমতা মানে জামাত ইসলামী বাংলাদেশের যদি ভোট হয় তাহলে ওনারা ক্ষমতায় আসবেন। তো আমার প্রশ্ন থাকবে, ওনারা যদি সেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, রাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা যদি বলে যে আমরা নির্বাচনে ক্ষমতায় আসবো, তাহলে তাদের কেন পিআর
পদ্ধতিতে নির্বাচন করতে হবে, এটা আমার প্রশ্ন রয়ে গেল। আচ্ছা, আমি প্রশ্নটা নিয়ে আপনার কাছে ফিরতে চাই। আচ্ছা, একটু আপনার কাছে আসবো, হেলাল ভাই আপনার কাছে ফিরতে চাই। যে কথাটি হচ্ছে, সালাম ভাই বললেন যে ডাকসু জাকসু নির্বাচনে আপনাদের ভূমিধস বিজয় পেয়েছেন, সেই বিজয়টা আসলে জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? আমরা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি। সেই সময়ে ডাকসু নির্বাচনে আমাদের আমানুল্লাহ আমান ভাইদের ছাত্র সংসদ বিজয় লাভ করে। এরপরে 91-এর ইলেকশানে গোটা বাংলাদেশে তার একটা প্রভাব পড়ে, ঠিক আছে। আর আমরা সবাই জানি যে ডাকসু হলো সেমি পার্লামেন্ট, হ্যাঁ। তো এটা বাংলাদেশের মানুষ সেইভাবেই মূল্যায়ন করে। এখন জনগণের মূল্যায়ন আমরা মনে করছি যে এটা হতে পারে, এটা তো অ্যাজামশান। জনগণ কারে ভোট দেবে সেটা তাদের ব্যাপার। তবে ডাকসুর এই ফলাফল জাকসুতে পড়েছে, জাকসুরটা চাকসুতে পড়েছে, চাকসুটা রাকসুতে পড়েছে, হ্যাঁ। তো সেটা তো জনগণ মনে করতেই পারে যে এটা বাংলাদেশেও পড়তে পারে। এটা গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো, দেখেন ওনারা পিয়ারের কথা ভয় পায়। আরে ভাই, পিয়ার হলে তো ডাকসুতে তো কিছু পাইতেন আপনারা, ভোট তো ভালোই পাইলেন, 5,000 বা 4,000 এরকম ভোট পাইল না, তাহলে পার্সেন্টেজ করলে তো সম্পাদকীয় আরও কিছু পাইতেন। এখন তো 0 পাইলেন। পিয়ার মানলে ডাকসুতে কিছু পাইতেন, চাকসুতে রাকসু সব জায়গায় কিছু কিছু পাইতেন, কিন্তু সেটা পাইলেন না। তো এখন আমরা যেটা কথা বলি জনগণের জন্য বলি, জাতির জন্য বলি। এই 91 সালে আমরা বললাম যে কেয়ারটেকার সরকারটা দেন, কিন্তু সেটা ওনারা বুঝলেন না। বলল যে পাগল আর শিশু ছাড়া কোনো মানে এই লোক নাই, নিরপেক্ষ লোক নাই। এই কথাটা যদি সংসদ চলা অবস্থায় যদি সবাই মেনে নিত, উভয় পক্ষ আলোচনা করে একটা সমাধান আসতো, তাহলে কিন্তু হরতাল অবরোধ লাগতো না। কিন্তু এরপর হরতাল লাগলো, অবরোধ লাগলো, মানুষের জীবন হানি হলো, অনেক কিছু হলো। হওয়ার পরে 96-এ আজকে আমরা হাসিনাকে বলি, 96-এও তো ওনারা একতরফা ইলেকশন করেছে, বিএনপি একতরফা ইলেকশন করে তারপরে কিন্তু এই কেয়ারটেকার বিল এনে তারপর নাকে খত দিয়ে এরপর ওনারা ছেড়ে দেয়। এরপরে আপনার ইলেকশন হলো। তো এখন আজকে পিয়ার বুঝতেছে না, মির্জা ফখরুল সাহেবও পিয়ার বোঝে না, ওনাদের কোনো নেতাই পিয়ার বোঝে না। ভাই, পিয়ার বোঝার কী দরকার আছে বলেন? গুগলে সার্চ দেন, পিয়ার কারে বলে, কত প্রকার, সব বুঝাই দিবে। কেমন আপনারা এখন তো ইন্টারনেটের যুগ, বাড়িতে ছেলে মেয়েদেরকে বলেন, নাতিপুতিদেরকে বলেন যে আমার পিয়ার বুঝাই দাও, বুঝাই দিবে। এটা পিয়ার বোঝে নাই। এরপরে আর একটা বিষয়, ওনারা বলতেছেন যে নির্বাচনকে ভয় পাইলে তো আমরা ছাত্র সংসদে যাইতাম না। 28 অক্টোবরের কথা উনি টানছেন। 28 অক্টোবর দুইটা ঘটনা ঘটছে কিন্তু। একটা হলো 2006 সালে 28 অক্টোবর, সেদিনও আমাদের উপর আক্রমণ করা হয়েছিল এবং বাংলাদেশ লাইনচ্যুত হয়েছে ওই দিন। ওনারা কিন্তু জাতীয় ওনাদের পার্টি অফিসের সামনে মিটিং করে, আর আমরা এখানে আমাদের উপর আন্দোলন মারামারি করতেছে, আমাদের মারি ফেলতেছে। একটু যদি আগে আসে, আমরা দুই ভাই মিলে যদি এটাকে প্রতিহত করতাম, তাহলে কিন্তু অনেক আগেই একটা কিছু সমাধান হতো। ওরা তাকা তাকে দেখতেছে যে জামাতকে মারতেছে, মারুক, আমাদের দিকে আসতেছে না। অথচ ওই দিন কিন্তু নিজামী সাহেব তখনও মন্ত্রী আছে, বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। ওই দিন রাত্রে গিয়ে প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা। এই অবস্থায় একই ক্যাবিনেটের লোককে মারিয়ে ফেলে আর ওরা তাকায় থাকে দেখে। আমরা কিন্তু মন ছাড়ি নাই, আমাদের 7 জন নেতাকে আমরা হারাইছি, মন ছাড়ি নাই। আর ওখানে ওনাদের এখান থেকে মন ছাড়িয়ে দিলে আমরা আরো কথা বলবো, যেতে চাই একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন। আমরা নিতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজনে। সালাম ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। বিরতির আগে হেলাল ভাই বলছিল যে 28 অক্টোবর 23-এর যে আপনাদের আন্দোলন হয়েছে, সেখানে বিএনপির সক্ষমতা ছিল না আন্দোলনকে জোরদার করার জন্য। আরেকটি আমি বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যেরকম হাসনাত আবদুল্লাহ, এনসিপির হাসনাত আবদুল্লাহ বলেছেন যে বিয়ে করেছেন, কাবিনে স্বাক্ষর করেছেন, এখন সংসার করতে চান না। এটা বিএনপির উদ্দেশ্যে কথাটি বলেছেন। দুটো প্রশ্ন আপনার কাছে রইল। এখন একটা প্রশ্ন হইল, এই প্রশ্নের আগে আমি বলতেছি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল যখন আমাদের 3 মাসের ভিতরে বললেন যে নাকে খত দিয়ে আমরা সংসদ ছেড়ে দিয়েছি। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু মানে এমনি কিন্তু দেশনেত্রী হয়নি, একদিনে হয়নি।
তিনি জনগণের আশা আকাঙ্ক্ষাকে ভালোবাসেন। তিনি চায় না বাংলাদেশের কোনো প্রাণহানি হোক, বাংলাদেশের কোনো জানমালের ক্ষতি হোক। যেহেতু একটা অংশ বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল তার পরবর্তীতে দেখা গেল যে দেশে একটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এইখানে যদি প্রতিবাদ বা প্রতিরোধ করে জোর করে বা কোনো ইয়া করে হয়, তাহলে মানে দেশনেত্রী খালেদা জি কিন্তু আজকে স্বৈরাচারী হিসেবে থাকতেন। তাহলে কি বললেন তিনি? জনগণের প্রতি শ্রদ্ধা রেখে, মানে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে বিল এনে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় স্থাপন করে তাহলে কিন্তু তিনি ক্ষমতা থেকে ইয়ে করলেন। আচ্ছা, নাম্বার 1। আর একটা হচ্ছে যে জাকসু, রাকসু এবং চাকসু যে নির্বাচন, এটার পরে আমাদের যে ভাই বলতেছেন যে তাদের এরকম একটা আশা আকাঙ্ক্ষা আসতেই পারে যে তারা হয়তো ক্ষমতার মসনদ পেতে পারেন। আপনারা যদি ক্ষমতায় যাওয়ার জন্য এতটা ওভার কনফিডেন্স হয়ে থাকে, বাংলাদেশের জনগণেরকে যদি আপনার এত বিশ্বাস থাকে, তাহলে আপনার এত ভয় কিসের? পিআরের পদ্ধতি মানে কি? প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। আপনি যদি 20% ভোট পান, 100 আসনের মধ্যে আপনি 20টা আসন নিলেন, তাহলে 300 আসনের মধ্যে 60টা আসন, যে আসনগুলো বাংলাদেশের যদি জনগণ আপনাদেরকে ভোট না দেয়, কেন দিবে না ভোটটা? যখন জাকসু যে নির্বাচন, এটি কিন্তু আপনাদের যদিও বিজয় হয়েছে, কিন্তু নৈতিকভাবে কতটা পরাজয় হয়েছে বা পরাজিত হয়েছে না আপনারা কিন্তু নিজেরা জানেন, কিন্তু দেশের মানুষকে বুঝতে দিচ্ছে না নৈতিকভাবে কি পরাজয়। এখানে সাদেক কায়ুম, তিনি ছাত্রলীগ করেন, দীর্ঘ সময় মানে ওই যে নিরাপদ নিঃশক নাকি নিরাপদ সড়ক চাই, এই নিরাপদ সড়ক চাই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যে মনে করেন যারা আন্দোলন করলো, তাদের উপর কিভাবে হেলমেট দিয়ে আক্রমণ করছে এই সাদেক কায়ুমরা, ছাত্রলীগের সাথে থেকে, সাদ্দামদের সাথে থেকে। এগুলো কি আপনি এই দেশের লোক ভুলে গেছে? যখন এই দেশের লোক দেখলেন যে বাংলাদেশ ছাত্র শিবির এটা মানে শস্যের মধ্যে বুধ, মানে ছাত্রলীগের এক বহিঃপ্রকাশ, মানে তারা কি করলো? ছাত্রলীগকে আবার নমিনেশন দিয়ে বুঝাইলো কি যে এটা হচ্ছে আমাদের ছাত্র শিবির। তাহলে দেশের মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। এখন হচ্ছে কি, আপনি মুখ ফিরিয়ে নেওয়ার পর আপনারা কি করলেন? পূজা মণ্ডপ পাহারা দিলেন। সেখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি নিজে পাহারা দিয়েছি। আমাদের যে ইসলাম ধর্মে আপনারাই তো বলেন যে কোনো পূজা মণ্ডপে যাওয়া যাবে না, হিন্দুদের বা খ্রিস্টানদের কোনো ধর্মালয়ে যাওয়া যাবে না। এখন করলেন কি, আপনারা ওখানে যে বেইকি ড্যান্স দিলেন, এই ড্যান্সের জন্য গোটা সমাজ বাংলাদেশ থেকে শুরু করে পুরো বহির্বিশ্ব আপনাদেরকে থুতু দিল। এখন কি হলো? আপনাদের যখন দেখলেন যে জনজরিপে আপনারা একবারে শূন্যর কোঠায়, এখন আপনি 10% হয়তো একটা ভোট পেতে পারেন। এরকম 10% পাইলে তাহলে আপনার একটা টার্গেট, তাহলে তো আমি 30টা আসন ক্যারি করব। তাহলে কি করতে হবে? এই সরকারকে আমাদের চাপে রাখতে হবে। কি চাপে রাখতে হবে? যে আমরা পিআরের মাধ্যমে ভোট করব। আচ্ছা, পিআর গেল, এখন কিন্তু আপনি আসেন কোনটা? পিআর বাদ দিয়ে আবার আসছেন গণভোট। তো বাংলাদেশে তো গণভোট হওয়া দরকার এইটা, যে গণভোট 71 সনে আপনারা বাংলাদেশের আমাদের এই জনগণের উপর যে নির্বিচারে আঘাত করেছেন, নির্বাচনে দেশের লোককে খুন করছেন, গুম করছেন আপনারা পাক হানাদারি বাহিনীদের সাথে। তাহলে আপনাদের এই বাংলাদেশের গণভোটের পরিবর্তে ভোটটা হওয়া দরকার কোনটা? গণধোলাই ভোট। যে বাংলাদেশের জনগণ আপনাদের এই জামাত ইসলামকে গণধোলাই চায় নাকি চায় না? আচ্ছা, আমি আরেকবার আপনার কাছে আসবো নিশ্চয়ই। আমি যেতে চাই হিলাল ভাই আপনার কাছে, যে কথাটি সালাম ভাই বলো আর একটু যুক্ত করতে চাই। গতকালকে কিন্তু মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। কেন নিষিদ্ধ করতে হবে? 71-এ তাদের যে কর্মকাণ্ডগুলো, এই প্রশ্নগুলো তুলেছেন। আরেকটি প্রশ্ন তুলেছেন বিএনপির উত্তরের আমিনুল হক, তিনি বলেছেন যে জামাত ইসলামের দেখার কিছু নাই, 71-এ আমরা দেখেছি। এই যে প্রশ্নগুলো তুলছেন, আপনি কিভাবে যুক্তি খণ্ডাবেন? আচ্ছা, ওকে, আসলে এখন হচ্ছে মাথা ঠিক নাই ওনাদের, বুঝছেন? মাথা ঠিক নাই, এখন কখন যে কি বলতেছে এইটা আর ধরে রাখতে পারতেছে না। নির্বাচন চাই, নির্বাচন তো আমরাও চাই, সংস্কার দিয়ে নির্বাচন করেন, আপনারা সব আসন নিয়েন, আমার আপত্তি নাই, সংস্কার দেন। সাদেক কায়ুম ছাত্রলীগ করছে, এখানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি চোখে চশমা পরে? ছাত্রলীগ করছে এবং সাদেক কায়ুমের কথা বলতে, এটা তো আমার কথা না, এটা বিভিন্ন প্রিন্ট মিডিয়া। আপনি বললেন না ভাই, আপনার সময় আমি বলিনি তো, আপনার সময় যদি আমি বলতাম না কথা বলতে পারতেন না আপনি। না, আমরা আপনি যখন টাইম দেবেন আপনার যা মন চায় তাই করেন, অসুবিধা নেই। সাদেক কায়ুমের ব্যাপারে আমার ভাই বলতেছে, আর ওনারা করলো কি, ফরহাদের নামে একটা মামলা ঠুকে দিল। মামলা ঠুকে দিলে এটা হাইকোর্ট থেকে একদম আপিল বিভাগে চলে গেল। সেখানে 7 জন বিচারপতি,
বাংলাদেশ সকল কর্মকাণ্ড বন্ধ করে দেয়া, সকল মামলা বন্ধ করে একটা জিনিস নিয়ে তারা 2-2.5 ঘন্টা হিয়ারিং করে সর্বশেষ স্যাটাসেট করে দিল যে কথাটা ভুয়া, যে ফরহাদের ব্যাপারে ছাত্রলীগের যে অভিযোগটা দিয়েছে এটা ভুয়া, সেই রিট কি খারিজ করে দেওয়া হলো? রিট খারিজ হয়ে গেল, ইলেকশন হয়ে গেল, ফরহাদ জিএস হয়ে গেল। আচ্ছা বলেন, এটা গেল আমি আদালত বিচারে এটা রায় দিয়ে দিল। আর ছাত্ররা যারা কাছে থেকে দেখছে যে ছাত্রলীগ করছে না কি করছে না শিবির করছে, এটা তো ছাত্রছাত্রীরা কাছে থেকে দেখে তারা ভোট দিয়েছে, গেল একটা কথা। 2 নম্বর কথা হলো যারা 71 নিয়ে আছে গলাবাজি করতেছে আর কি, এটা বলবো এটা খুবই একটা মানে অন্য উদাহরণ আর কি। এই কথাগুলোই তো আওয়ামী লীগ বলছে, এই কথাগুলো তো হাসিনার ফ্যাসিস্টের জন্য তারা বলছে। আর ভাই আপনাদের সাথে 91 সাল থেকে আমরা একসাথে আছি, 91 সালে নিঃস্বার্থ সমর্থন দিলাম আমরা। এরপরে হলো 2001 সাল থেকে আমরা 4 দলীয় ঐক্যজোট করলাম, এরপরে একসাথে ইলেকশন, একসাথে দেশ পরিচালনা করলাম। আপনাদের 2জন মন্ত্রীও ছিল, হ্যাঁ আমাদের এমপিরা ছিল। এতদিন আমরা যুদ্ধ অপরাধী হলাম না, আমরা 71-এ কিছুই করি নাই, তখন খুব আরাম ছিল। তখন সেই প্রশ্নগুলো না, তখন যখন ওনাদের সাথে থাকি তখন আমরা সঙ্গী, আর যেই বাইরে আসবো তখন হয়ে যায় জঙ্গি, বুঝছেন। 71-80 আমরা ফান্ডামেন্টালিজম আসি, ওনাদের সেক্রেটারি ফখরুল সাহেব বলতেছে যে দক্ষিণ পন্থার উদ্ভব হচ্ছে, ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি বিদেশ থেকে, এত সাহস ওনার, দেশে আসে সাহস পাচ্ছে না, বিদেশ থেকে ফরমান জারি করতেছে দেশে জঙ্গিবাদী উত্থান হতে পারে। আরে বাবা, আরে ভাই আপনাদের সাথে যখন ছিলাম তখনও তো হাসিনা এই কথা বলছে যে জামাত বিএনপি মিলে জঙ্গিবাদ উত্থান ঘটেছে, এখন আপনারা ভালো হয়ে গেলেন আর আমরা এখন জঙ্গিবাদ হবে। 71-এর ব্যাপারে আমাদের কথা খুবই পরিষ্কার, যুদ্ধ অপরাধের দল যদি হয় এটা বিএনপি। কারণ আমি বলি, এই যে ওনার জেলার নেতা টুকু সাহেবের আব্বার পরিচয়টা পাই করেন, সে ছিল বড় রাজাকার, ইকবাল হাসান মাহমুদ টুকুর বাবা বড় রাজাকার সিরাজগঞ্জের, কে চেনে না তারে? আর আজকে তার বেটা এসে বড় বড় কথা বলে জামাত ইসলাম আমরা রাজাকার। বলুক আমরা কে রাজাকারগিরি করছি, আমাদের নেতাদের বিরুদ্ধে আজকে হাইকোর্ট থেকে রায় হয়ে যাচ্ছে, যারা পরিষ্কার আজহার সাহেবের রায় দিয়ে দিছে। এইভাবে বলেন শাহ আজিজুর রহমান কে ছিলেন? শাহ আজিজুর রহমান ছিলেন চিহ্নিত রাজাকার, তাকে ওনাদের মানে জিয়াউর রহমান সাহেব প্রাইম মিনিস্টার বানাইছেন। মশিউর রহমান জাদু মিয়া কে ছিলেন? সে ছিলেন সিনিয়র মিনিস্টার, তাকে কে আনছিলেন? এই জিয়াউর রহমান আনছেন। এরপরে আব্দুল আলিম সাহেব জয়পুরহাটের কে এসে রাজাকার ওনাকে ট্রাইব্যুনাল নিয়ে আসছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী তার বাবা কি ছিল? এইগুলো ভাই হিসেব কর। আমির খসরু মাহমুদ চৌধুরীর বাবা কে ছিল? বড় রাজাকার ছিল। আপনার বলেন মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন বড় একজন রাজাকার ছিলেন। এগুলো সব রাজাকারের হলো হোতাগুলো হলো বিএনপিতে আছে। আজ তারা রাজাকার হয় না, আমরা রাজাকার হই। এটি কোন ধরনের কথা? ইলেকশন দেন, সংস্কার দিয়ে ইলেকশন দেন, দেখেন কয়টা আসন পান, তারপরে দেখা যাবে আমাদের ভূমিধস না কাদের ভূমিধস, সেটা তখন বিচার করা যাবে। রাজাকারের দল যদি হয়তো বিএনপি হলো সে রাজাকারের দল। ধন্যবাদ আপনাকে। কিনা মানে উনি বলছেন যে রাজাকারের দল হচ্ছে বিএনপি। বাংলাদেশ জাতীয় দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটা এমন একটা গণতান্ত্রিক চর্চা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আপনার বাবা যদি রাজাকার হতেই পারে, দেশটা যখন স্বাধীন হয়েছে আর বা আপনি একটা মানে গণতান্ত্রিক যে চর্চা, আপনি যদি আমার দল করতে পারেন, বাংলাদেশের যারা এখন যারা আছে অনেকের বাবা তো মানে বিভিন্ন ফ্যাসিবাদ ছিল বা রাজাকার ছিল, তারা তো এই দল করতেছে। কেন করতেছে? তাদের মধ্যে দেশপ্রেম আছে। ইকবাল হাসান মাহমুদ তিনি তো এই দলে আজকে একদিন ধরে নেই, দীর্ঘদিন যাবত আছে। তিনি তো দলের প্রতি তার শ্রদ্ধা আছে, দেশের প্রতি মানুষের প্রতি শ্রদ্ধাবোধ না থাকায় তো সে এখানে আজকে আসতে পারে নাই। আর আপনারা যেটা বলতেছেন যে মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল যদি বাংলাদেশের যত রাজনৈতিক নেতা ফেল করলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মেজর, অনলি মেজর একটা র্যাঙ্ক, মানে একটা কোম্পানি কমান্ডার। তিনি কিন্তু ওই দিনে কি নিজের জীবনের রিস্ক নিয়ে নিজের পরিবারের কথা চিন্তা না করে তিনি দেশের জন্য যে মানে স্বাধীনতার ঘোষণা করলেন, তার হাত দিয়ে আপনাদের যে এই রাজনীতি করার সুযোগ দিয়েছে, আজকে তার জন্য আপনারা এখানে কথা বলার সুযোগ পেয়েছেন। আর 2014 সনের পর থেকে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের কোনো জায়গায় ছিল না, কোনো মাঠেই ছিল না। এখন যারা আছে এরা হচ্ছে আওয়ামী লীগের একটা বহিঃপ্রকাশ। হালকা ধরনের দাঁড়িয়ে রাখার এই বুদ্ধিগুলো আপনারা দিয়েছেন, টুপি মাথায় পরার একটা বুদ্ধি আপনারাই দিয়েছেন। এরা দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলন মানে আপনাদের সমাবেশে যাচ্ছে, প্রোগ্রামে যাচ্ছে, যে মানে বলতেছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, থু পরে আবার আপনাদের দলের স্লোগান দিছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে লালন করেন, তাদের কাছে যান,
তারা যদি আপনাদের অ্যাকসেপ্ট করে তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আপনারা নির্বাচনে পারার পরে কেন আপনাদের এত কনফিউজড যে এখন আপনাদের পিআরের মাধ্যমে আপনাদের নির্বাচনে যেতে হয়? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি নিশ্চয়ই ক্ষমতা কোনো না কোনোভাবে ভোগ করতেছেন যাতে বাংলাদেশের নির্বাচন না হয়, সেই জন্য আপনারা টাল বাহানা করতেছেন। নাম্বার 2, এখন এই থেকে বাংলাদেশের জনগণ আপনাদের থেকে একবারে সম্পূর্ণভাবে আপনারা জনগণ বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্ন হওয়ার জন্য আপনারা পিআরের পদ্ধতি অথবা গণভোট, এই গণভোটের মাধ্যমে আপনি কি বুঝাইতে চান? এই গণভোট দিয়ে আপনারা বুঝাইতে চাচ্ছেন আপনারা তো বাংলাদেশ চান নাই, এই গণভোট হবে আপনাদের পরবর্তী, আমি ধরে নিলাম সাপোজ আপনি গণভোটে পারলেন, আপনি তখন বলবেন কি আমি এই সংবিধান মানি না। এই সংবিধান যদি না মানেন 5 আগস্টের পরে কেন আপনারা রাজনৈতিক দল আপনারা কেন এই সরকারকে সাপোর্ট করলেন এবং অন্তর্বর্তী সরকারকে কেন বললেন যে একটা সরকার হোক, ডক্টর ইউনূস সরকার? সেদিন তো আপনারা বলতেন যে 3 মাসের ভিতরে 90 দিনের ভিতরে একটা গণতান্ত্রিকভাবে গণভোট হোক, এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা হবে, যে কোনো রাজনৈতিক দল তাদের সুযোগ সুবিধা সমান থাকবে, লেভেল প্লেইং ফিল্ড। সালাম ভাই, সেটা না করে আপনারা এনসিপির এই ছোট ছোট মাসুম বাচ্চার উপর ভর করে আপনারা এখন আজকে বিভিন্ন অফিস আদালত দখলের মাধ্যমে ক্ষমতা মানে অঘোষিতভাবে ক্ষমতা ভোগ করতেছেন এবং নির্বাচন না দেওয়ার জন্য বিভিন্ন অপকৌশল নিয়েছেন, যা বাংলাদেশের জনগণ কোনোদিনও এটা মেনে নেবে না। এবং আমি মনে করি ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকার তিনিও ব্যর্থ হয়েছেন, আর তার ব্যর্থতার জন্য আপনারা আজকে এই সুযোগটা পেয়েছেন। তার ব্যর্থতা কোনটা? তিনি বলছেন এই দেশকে কানাডা বানাবে, তিনি বলছেন এই দেশকে মানে সিঙ্গাপুর বানাইবে, অথচ এই দেশকে তিনি মালয়েশিয়াও বানাইতে পারলেন না। কেন পারলেন না? আমরা একদম শেষ পর্যন্ত বাংলাদেশের একটা টিকিট বাংলাদেশ থেকে সৌদি আরব কিংবা অন্য কোনো কান্ট্রিতে যেতে 70, 80, 90, 1 লক্ষ টাকা লাগতেছে, এই ডক্টর ইউনূস স্যার কিছু করতে পারলেন না। আসিফ নজরুল স্যার কি করলেন? তাকামুল নামক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রবাসী যোদ্ধারা আমাদের বাংলাদেশের রেমিটেন্স না পাঠাইলে আমরা কিন্তু এই এসি রুমে থাকতে পারতাম না, তাদের শ্রম ঘাম জড়ানো যে টাকাটা সেই টাকার জন্য, অথচ তাদের যাওয়ার জন্য 8,000 টাকা 8,500 টাকা দিয়ে একটা মানে তাকামুল করতে হবে। যে ছেলেটা গ্রামের কম্পিউটার জানে না, লেখাপড়া জানে না, তাকে অফিসিনে কম্পিউটার ধরাই দিছে, মাউস ধরাই দিছে, সে ফেল করতেছে, অথবা 25,000 টাকার বিনিময়ে তাদের পাস করতেছে। আমি মনে করি বাংলাদেশের সংবাদকর্মীদের মাধ্যমে ওই ডক্টর যে আসিফ নজরুল স্যার আছে ওনাকে আজকের ভিতরে পদত্যাগের জন্য আহ্বান জানাইলাম। উনি এই মানে মানব যে এটা একবারে সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আমাদের যে মানে রেমিটেন্স যোদ্ধা তাদের কাছে কথা বলেন, শুনেন তাদের এই যে কমেন্ট গুলো পরে ওখানে লেখে যে বাংলাদেশ থেকে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে দল থেকে কি করে দেখবেন? আমার দল থেকে আমি গণতান্ত্রিক ভাবে বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়াকে লালন করি, প্রেসিডেন্ট আদর্শে। শোনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনি একজন সদস্য হইলে তো আর দেশপ্রেমিক হইতে পারবেন না। আপনি যদি দেশপ্রেমিক হইতে হন তাহলে 28 অক্টোবরে কেন হাজির থাকে? সব তো থাকে নাই, এখানে কিছু লোক কিছু বলতেই পারে, কিন্তু আমাদের এটা তো মানে সামগ্রিকভাবে এইটা হচ্ছে আমাদের দেশের জন্য। আমি আহ্বান জানাবো এই টিকিটের যে ব্যাপারগুলো হচ্ছে, টিকিটের যে প্রাইস হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব এইটার প্রতি মানে নজর রাখবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু জানতে চাই যে গতকালকে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে আমরা গণভোটের কথা বলছি এবং নির্বাচনের আগে গণভোটের কথা বলছি, এবং বিএনপি বলছে যে গণভোট এবং জাতীয় নির্বাচন করলে আলাদাভাবে করলে অনেক খরচ হয়, এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে বিএনপির এক নেতার যে পরিমাণ টাকা আছে, চাঁদা তুলে যে টাকা ইনকাম করেছে, সেটি দিয়েই তো গণভোট আয়োজন করা সম্ভব। আপনি যদি যুক্ত করতে চান। আমি ওই সব চাঁদাবাজির টাকা দিয়ে আমি নির্বাচনের কথা বলবো না। ওনারা বলছেন যে ক্ষমতা এনসিপি আবার আমরা দখল করে আসি। আসলে তারা যে দখল করে আসে, চাঁদাবাজি কিভাবে হচ্ছে, পাথর মেরে মানুষ মেরে নিজেদের মধ্যে চাঁদা নিয়ে গণ্ডগোল, যাই হোক চাঁদার টাকা দিয়ে দেশ চালাইতে হবে না। দেশের স্বার্থ যদি প্রয়োজন হয় তাহলে দেশের জন্য তো টাকা খরচ করতে হবে। এই টাকা কোনো বিষয় নয়। আপনি মনে করেন মুগ্ধর জীবনটা কি টাকা দিয়ে আনতে পারবেন? আপনি আবু সাইদের জীবন টাকা দিয়ে আনতে পারবেন? আমরা প্রয়োজন হলে আমরা দলীয় যত লোক আছে আমরা জমি জমা বিক্রি করে টাকা দেবো, কিন্তু মুগ্ধকে তো ফিরে পাওয়া যাবে না। দেশকে রক্ষার জন্যই তারা জীবন দিয়েছে। এই জন্য গণভোটের কথা কিন্তু সবাই এখন রাজি আছে। একসময় ওনারা গণভোট বুঝতে চান নাই, কিন্তু এখন কিন্তু গণভোট বুঝেছেন, বোঝার পরে একমত হয়েছেন, হওয়ার পরে এখন বাস্তবায়ন নিয়ে কথাবার্তা হচ্ছে। কেউ চাচ্ছেন গণভোটটা আগে হোক, আর কেউ চাচ্ছেন যে একই দিনে গণভোট হোক। গণভোট কিন্তু বাদ দিচ্ছেন না কেউ,
ওনারা বাদ দিতে পারবে? ওনারা বাদ দিতে পারেন নাই, তো ওনারা অ্যাকসেপ্ট করেছেন, ওনারা অ্যাকসেপ্ট করেছেন, কিন্তু নির্বাচনের দিন আমরা চাচ্ছি নির্বাচনের আগে, এনসিপি চাচ্ছে নির্বাচনের আগে, ওনারা চাচ্ছে নির্বাচনের দিন। গণভোট কিন্তু বাদ দেয়নি। অতএব যেহেতু গণভোট লাগবে, যেটা করলে সবচেয়ে ভালো হয়, দেশের উপকার হয়, সেটাই করা উচিত। আমরা অন্তর্বর্তীকালীনকে জানাইছি যে আগে করলে ভালো হয়, আমরা অন্যটা জানাইছে, সব মিলে ওনারা সিদ্ধান্ত নেবেন। আমরা এখনও দাবি করে যাচ্ছি, আমরা আন্দোলন করে যাচ্ছি যে নির্বাচন গণভোটটা যেন আগে হয়, কারণ এটা দেশের জন্যই দরকার। এগুলো বোঝারই চেষ্টা করতেছে না কি কারণে গণভোট। ধন্যবাদ আপনাদের দুইজনকে এই আয়োজনে আসবার জন্য। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজন দেখবার জন্য। দেখা হবে নিশ্চয়ই আগামী পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।